গোলামের পুত্রে হিজড়ে দেখলে লোক সামলাতে পারে না, শীষ দেয়। হ্যাঁ, দুপুর বেলা বার হয়েছি তো, সব দোকান বন্ধ। হ্যাঁ, এই যে কেন আছে, এই যে খালার দোকানে আছি, টাকা নিয়েছি। খালা দেও, টাকা দেও। খালায় এতই ভালো হয়েছে, তার আগে দিয়ে দিয়ে হালায়। খালা ভালো থাকিস, ভালো থাকিস। রে আসিস, দে টাকা দে, দে রে ভাই, দে দে টাকা দে। ব্যবসা ভালো না বেটা, ব্যবসা না 10 টাকা দিবি, আবার ব্যবসা ভালো লাগে। হ্যাঁ দে, বেশি কষ্ট না, শর্ম করবো। থাকিস, ভালো থাকিস রে ভাই, তোর ব্যবসা বরকত হোক। ভালোভাবে কথা কও পারিস না, কত রকমের কথা কল লাগে। সার মাতারি এখন দিয়ে খাবো একটা। আয় দে নে, এই দে টাকা দে। আয় দে, তোর দোকানে অনেকদিন ধরে আসি না, দে 50 টাকা দে। গোলামের পুত, ব্যবসা করে খাইতেছিস, তোর কাছে ডেলি আসা হয়। দে 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 দে, কথা কম কর, তুই কথা তো রস নাই তো। মাইরা কি দিলি তুই? 10 টাকা। এটা একটা কাম করলি, আচ্ছা নি তাও করে খা, যা ভালো থাকিস। দাঁড়াও, দাও, তোমার আছে না লাগে? তুমি আবুলের ভাই বাবুল না? তোমার এই অবস্থা কেন? তুমি তো একটা সুস্থ সবল ছেলে ছিলে, সমাজে তোমাদের একটা নাম আছে, তুমি তো এইভাবে নষ্ট করে বেড়াচ্ছ। তোমার মতো ছেলের কাছে এটা আশা করিনি তো। সমাজ, সম্মান, আজকে এই সমাজের কিছু লোকের কারণে আজকে আমার এই দুর্দশা। আর আপনি সম্মানের কথা বলছেন? সমাজ দায়ী মানে? হ্যাঁ, সমাজ দায়ী। তবে শোনেন মা, আমি স্কুলে গেলাম। হ্যাঁ ঠিক আছে বাজান, দেখে হই না যাই স্কুলে। ঠিক আছে মা। প্রতিদিনের মতো স্কুল শেষে গাড়ির জন্য অপেক্ষা করতাম। ওই দিন একটা গাড়ি আসে, হাত উঁচু করে দাঁড়াতে বললে দাঁড়ায়। ওনাকে বলি আপনি বটতলা মোড়ে যাবেন? উনি বলে হ্যাঁ ওঠেন যাব। তো উনি আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং কথা বলেন। তো উনি আমাকে বলে যে ভাই বটতলা মোড়ে কি আপনার বাড়ি? আমি বলি হ্যাঁ ভাই আমার ওখানে বাড়ি। তো উনি আমার নাম জিজ্ঞাসা করে, আমি নাম বলি। তো উনি বলে ভাই আপনার নামটা অনেক সুন্দর। তো আমি ওনাকে বললাম থ্যাংক ইউ ভাই। আমি ওনাকে জিজ্ঞাসা করি আপনি কি এই রোডে গাড়ি চালান? তো উনি বললেন হ্যাঁ আমি এই রোডে গাড়ি চালাই। এক পর্যায়ে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। ভাড়াটা দিতে গেলে উনি আমাকে বলে ভাই আপনি যেহেতু গাড়িতে স্কুলে যান তাহলে চাইলে আপনি আমার গাড়িতে প্রতিদিন যেতে পারবেন। তো আমি বললাম যে ঠিক আছে। তো উনি বললো যে আমার নাম্বারটা রাখেন, যখন আসবেন তখন আমার ফোন দিন। আমি বললাম যে ঠিক আছে দেন। আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চলে গেলাম। কে আইতাছি? খুব গরম পড়ছে আম্মা। বাজান আইছো? আসলাম, ঘরে ঠান্ডা পানি দাও তো। কি গরম পড়ছে রে বাবা। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছি। তো ওনার নাম্বারে আমি ফোন দিলাম, উনি গাড়ি নিয়ে আসলো। আবার গাড়িতে উঠে আমি স্কুলে ওনার সঙ্গে কথা বলতে বলতে চলে গেলাম। তো এক পর্যায়ে ওনার সঙ্গে কথা বলতে বলতে অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এবং উনি আমাকে ফোন দেয়, আমি কথা বলি। বাসায় আসলে উনি ভালো মনে জিজ্ঞাসা করে, এইভাবে আমার সঙ্গে কথা বলতো, খোঁজ খবর নিত। তো অনেক একটা ঘনিষ্ঠ হয়ে যায়। কিছুদিন পর উনি আমাকে ফোন দেয় বলে ভাই আমি তোমার নামে তোমার ভাবিকে অনেক বলেছি, তোমার ভাবি তোমার দেখতে চাই, তুমি আসো বেড়াতে। তো আমি বললাম শুক্রবারে আমার বন্ধ আছে, আমি আসবো। যাই হোক ওনার সঙ্গে দেখা করে ওনার বাসায় আমি চলে যাই। তো উনি আমাকে বসতে বলে, আমি বসি। তো বলল যে তোমার ভাবি পাশের বাসায় গেছে, তুমি বসো আমি ডাক দিতেছি। তো এই ফাঁকে আমাকে এক গ্লাস শরবত এনে দিয়ে বলল যে তুমি এটা খাও, তোমার ভাবি আসতেছে। তো আমি শরবতটা খাইলাম। খাওয়ার পর দেখি আমার মাথা খুব যন্ত্রণা করতেছে, মাথা ঝিমঝিম করতেছে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো আমি জানি না আমি কতদিন অজ্ঞান হয়েছিলাম। তো আমি যখন জাগনা পেলাম দেখি আমার প্রচন্ড পেট ব্যথা। তো আমি অনুভব করতে পারতেছি যে আমার সঙ্গে হয়তো কোনো কিছু ঘটেছে। ওখান থেকে বের হওয়ার সময় ওনার সঙ্গে আমার দেখা হয়। ওনাকে আমি জিজ্ঞাসা করি যে আমার সঙ্গে কি হয়েছে। তো উনি আমাকে বললো যে তুমি চাইলেও তোমার সমাজে ফেরত যেতে পারবে না, তোমার ফ্যামিলির সঙ্গে মিশতে পারবে না, তুমি এখন হিজড়া হয়ে গেছো। যাই হোক ওনাকে ধাক্কা মেরে আমি ওখান থেকে বের হয়ে আসি। মা কইছিলি বাবা তুই এতদিন?
সবকিছু আমার মাকে খুলে বললাম। তারপর বের হয়ে যা, তাহলে তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। না বাবুলে বাপ, তুমি একটু দয়া করো, এতটা পাশে নয় না, হাজার হলো বাবুল আমাদের ছেলে। শোনো বাবু, এরপরে যদি বাবুলের নামে যদি সুপারিশ করো, তোমাকেও বাবুলের মতো বের করে দেবো। এখনো বলছি তুমি ঘরে চলে যাও, যাও বলছি, ঘরে চলে যাও। আর যেন কোনোদিন এই বাড়ির সামনে তোকে না দেখি। এইভাবে আমার জীবনটা পাল্টে গেল। তাই বলি, আমার মতো কেউ এরকম ফাঁদে পা দেবেন না, সাবধান হয়ে চলুন।